future course details, classes, model, course details, PPT, PDF, editing channel, monetization, economic sharp and আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আসলে খুবই প্রফুল্ল এবং উৎফুল্ল, কারণ হচ্ছে সমাজ বিজ্ঞানের লাইভ ক্লাস আসলে নিচ্ছি না সেই কখন আমি নিজেও ভুলে গেছি। হ্যাঁ, তোমাদের সাথে আজকের লাইভ সেশনে আমি আছি তোমাদের সোশিওলজি ইনস্ট্রাক্টর, এবং আমি পড়ালেখার সাথে একদম, আমি যদি বলি যে একদম প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমার যাত্রা, কারণ পড়ালেখার ডিরেক্টর এবং কো-ফাউন্ডার হিসেবে আমি আছি। তো তোমাদের সাথে আজকের এই সেশনে আমি তোমাদের যেই অধ্যায়টি পড়াবো সেটা হচ্ছে তোমাদের অধ্যায় 4 দ্বিতীয় পত্রের বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা। ওকে, আমরা আলোচনায় চলে যাব, ক্লাসে চলে যাব। তার আগে তোমাদের কাছ থেকে একটু রেসপন্স আমি চাইবো, যে আসলে তোমরা ক্লাসটা কেমন করছো বা কেমন লাগছে তোমাদের ক্লাসটা, বা আমাদের মাস্টার উইকের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোতে আসলে তোমরা কিছু জানতে পারতেছো কিনা বা শিখতেছো কিনা কিছু, সেই বিষয়টা একটু জানতে চাইবো। তো তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কে কোন এলাকা থেকে আমাদের এই ক্লাসটি দেখছো, অর্থাৎ তোমাদের এলাকার বা জেলার নাম তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। সহপাঠীদেরকে মেনশন দিয়ে তোমরা জিতে নিতে পারো আমাদের পড়ালেখার কন্টেস্টের যে স্মার্ট ওয়াচ এবং হচ্ছে একটা স্মার্টফোন, সাথে হচ্ছে তোমাদের অলমোস্ট 30টা মতো হচ্ছে টি শার্ট। উপমা যুক্ত হয়েছে আমাদের সাথে, আমি ভালো আছি উপমা, এবং রাফি যুক্ত হয়েছে, রাত্রি যুক্ত হয়েছে আমাদের সাথে। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি ক্লাসে চলে যাব, একটু কথা বলে নিচ্ছি, কারণ কেন ক্লাসে গেলে আসলে অত বেশি কথা বলা হবে না, ক্লাসের বিষয়বস্তুই পড়াবো। তোমাদের যেহেতু একটা পরীক্ষা হবে এটার উপরে, অর্থাৎ মাস্টার উইকের উপর ভিত্তি করে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার রেজাল্টের উপরেই কিন্তু তোমাদের অনেকটা পুরস্কার তোমাদের ডিপেন্ড করে। ওকে, আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ আল রাফি, এবং আমাদের সাথে উপমা টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে। সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছে বগুড়া থেকে রাত্রি যুক্ত হয়েছে, রাত্রি। ওকে, এখন রাত্রি চলছে। তো রাত্রির কমেন্ট দেখে আমিও খুবই মানে উৎসাহ বা উদ্দীপনা পাচ্ছি। কারণ হচ্ছে রেসপন্স যদি করো তাহলে হচ্ছে আমাদের আগ্রহটাও বেড়ে যায়। তোমরা একটু মেনশন করো, শেয়ার করো, কারণ হচ্ছে এই কন্টেস্টের আওতায় তোমরা, বললাম আবার বলছি, সেটা হচ্ছে তোমরা কি পেতে যাচ্ছ সেটা তো নিশ্চয়ই জানো, যে পুরস্কার পেতে যাচ্ছ হচ্ছে প্রথম সপ্তাহে তোমরা স্মার্ট ওয়াচ পাবে, এবং সাথে আপনাদের ক্লাসগুলো লাইভ দেখতে পারতেছি না। আচ্ছা, আমরান হোসেন, আচ্ছা টেস্ট প্রিপারেশন, আমাদের ফ্রি টেস্ট চলতেছে অনেকের আমি জানি, কিন্তু তারপরেও হচ্ছে ফ্রি টেস্টের পাশাপাশি হচ্ছে 2টা ঘন্টা ক্লাস করলে আসলে আহামরি একটা ব্যাপার ঘটে না। হ্যাঁ, হয়তো একটু সময় বাড়িয়ে দিতে হবে। সিয়াম আহমেদ যুক্ত আছেন, ইমরান আহমেদ যুক্ত আছেন, আরমান যুক্ত আছেন, প্রমিতা বণিক, মো যুক্ত আছেন আমাদের সাথে। টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের এই যে ক্লাসগুলো চলছে, প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য ফ্রুটফুল হবে ইনশাল্লাহ, যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো। অলমোস্ট স্টুডেন্ট চলে আসছে, আমরা আলোচনায় চলে যাব। তাহলে আমাদের এই যে প্রথম সপ্তাহের পুরস্কার, দ্বিতীয় সপ্তাহের পুরস্কার এবং অংশগ্রহণকারীর যে নিয়মাবলী, সেটা হচ্ছে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করতে হবে, এবং আপনার বন্ধুদের বেশি বেশি মেনশন করতে হবে, সাথে এক্সামের র্যাঙ্ক করতে হবে। যদি এটা মিলে যায়, ওভারঅল মিলে যায়, তুমি ক্লাস করলে তো র্যাঙ্কে চলে আসবে, এটা খুব স্বাভাবিক, তাই না? তো এই জন্য তোমাদেরকে বলবো তোমরা একটু ভালো করে
যারা ক্লাস করতেছো তোমরা অবশ্যই ভালো করে ক্লাসগুলো করো, যাতে হচ্ছে তোমাদের র্যাঙ্ক আসে পরীক্ষায়। তো আমরা পিডিএফ এ চলে যাই, যেখানে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আছে। তো আমি জাস্ট একটু তোমাদেরকে দেখালাম যে মাস্টার উইকটা আসলে কি সেটা, ঠিক আছে? ক্লাসে আমরা আজকে কি পড়াবো? আজকে আমরা পড়াবো হচ্ছে চতুর্থ অধ্যায়, ঠিক আছে? কি পড়াবো আমরা? চতুর্থ অধ্যায় পড়াবো। এটা তোমাদের দ্বিতীয় পত্র আমি এখন পড়াচ্ছি, এবং বিষয় হচ্ছে সমাজ বিজ্ঞান। আমি একদম চেষ্টা করব লিখে পড়ানোর জন্য, এবং এই দ্বিতীয় পত্রের অধ্যায় হচ্ছে তোমাদের 4। তাহলে আমাদের এই অধ্যায়ের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা। প্রথমেই বলি, বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানার আগে আমাদেরকে নৃগোষ্ঠী সম্পর্কে আগে জানতে হবে। খাতা নিয়ে বসো, যাতে হচ্ছে নোট করতে পারো। নৃগোষ্ঠী কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। নৃগোষ্ঠীকে ইংরেজিতে বলা হয় রেস বলা হয়, রেস। এই রেসের বাংলা অর্থ হচ্ছে নৃগোষ্ঠী। ওকে, মাদারীপুর থেকে মুন্নি খাতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে, চট্টগ্রাম থেকে আমরান হোসেন যুক্ত হয়েছেন। ওকে, এখানে দেখো যে নৃগোষ্ঠী এই শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেস। এই যে রেস শব্দটা, এই রেস শব্দটা আসছে ইতালিয়ান রাজ্যা থেকে। পরীক্ষায় এমসিকিউতে থাকবে ইতালিয়ান রাজ্যা থেকে রেস শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে ইতালিয়ান, এই যে রেস শব্দটা এই ইতালিয়ান রাজ্যা থেকেই আসছে। এই রাজ্যা শব্দের অর্থ কি? এই রাজ্যা শব্দের অর্থ হচ্ছে শিরোনাম। কি নাম? শিরোনাম। তবে বলে রাখা ভালো, এই রেস থেকে কিন্তু রেসিজমও হয়, যার কারণে এই রেস শব্দটা একটু লিমিট করে দিয়েছে ইউনেস্কো। যা পড়াবো তাই পরীক্ষায় আসবে, তাই তোমরা মানে আত্মস্থ করার চেষ্টা করো। এটা শুধু মাস্টার উইকের পরীক্ষায় নয়, বরং তোমাদের কলেজের পরীক্ষা বলো বা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা বলো, সেখানেই আসবে, ঠিক আছে? দিনাজপুর থেকে আমাদের সাথে উত্তম দেবনাথ এবং জ্যোতিকা রয় আমাদের সাথে, নবিতা যুক্ত হয়েছেন আমাদের সাথে। ওকে, তাহলে রেস থেকে রেসিজম এই ধারণার উৎপত্তি হয়েছে বলে মনে করে তোমরা জানো যে ইউনেস্কো যে এই শব্দটা অর্থাৎ রেস শব্দটাকে লিমিট করে দেয়, যে না, রেস শব্দটা ব্যবহারটা আমরা ডিমোটিভেট করি, যে না, আমরা এটা চাই না। তাহলে রেস শব্দটার পরিবর্তে যে তোমার আমরা জানি যে ইউনেস্কো আছে, সেই ইউনেস্কোই মূলত হচ্ছে, তোমরা ইউনেস্কো নাম শুনছো নিশ্চয়ই, ইউনেস্কো। এই ইউনেস্কো কি বিষয়ক সংস্থা সেটা একটু বলো। যদি বলতে পারো তাহলে আমি ধরে নিব যে আসলেই তুমি 9-10-এ ভালো করে পড়ে প্রস্তুতি নিয়ে ইন্টারে তুমি প্রবেশ করেছো। যদি তুমি এটা বলতে না পারো তাহলে ধরে নিব যে তোমার 9-10-এর পড়ার মধ্যে যথেষ্ট ঘাটতি ছিল। ইউনেস্কো কি বিষয়ক সংস্থা সেটা যদি তুমি বলতে পারো তাহলে বেশ, আর না পারলেও কোনো অসুবিধা নাই। ইউনেস্কো হচ্ছে যে বিজ্ঞান, প্রযুক্তি, এই যে সায়েন্স, কালচার এবং এডুকেশন সায়েন্স এন্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ ইউএন বা জাতিসংঘের একটা সংস্থা। এই ইউএন বলতে মানে ইউনিসেফ বলতেছে, মানে ইউনেস্কো বলতেছে, ইউনিসেফ না সরি, ইউনেস্কো বলতেছে এই রেস শব্দ থেকে যেহেতু রেসিজম শব্দের উৎপত্তি হয়, তাহলে রেস শব্দটা ব্যবহারের পরিবর্তে, রেস এর ব্যবহারের পরিবর্তে ব্যবহার করতে বলছে হচ্ছে এথনিক কমিউনিটি। কি ব্যবহার করতে বলছে? এথনিক কমিউনিটি ব্যবহার করতে বলছে। বলছে যে রেস ব্যবহার করিয়েন না, আপনারা এথনিক কমিউনিটি ব্যবহার করেন। এটা হচ্ছে 1950 সালের দিকে। এটা 1900 কত সালের দিকে? 50 সালের দিকে। ওকে, আমাদের সাথে ভবের বাজার থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, তাহলে এই যে বললাম যে 1950 সালের রেস শব্দের পরিবর্তে এথনিক কমিউনিটি শব্দটার ব্যবহারের বিষয়ে গুরুত্ব দেয়। তাহলে আমরা এতক্ষণ ধরে যা বললাম, নৃগোষ্ঠী, এই যে রেস, এই রেস শব্দটা আসছে ইতালিয়ান রাজ্যা থেকে। রাজ্যা শব্দের অর্থ হচ্ছে শিরোনাম। এই রেস শব্দটাকে ইউনেস্কো বলতেছে না, এটা ব্যবহার করিয়েন না, কারণ রেস থেকে রেসিজম
ধারণার উদ্ভব হয়েছে। এখন আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, এই যে নৃগোষ্ঠী বললাম, এখানে নৃগোষ্ঠী বলতে আসলে কাদেরকে বোঝাচ্ছে? এই অধ্যায়টা আসলে কাদের? দেখো এখানে দেখো যে রেস যে শব্দটা, এখানে যে নৃগোষ্ঠী বলছে, এখানে যে নি শব্দটা আছে, এই নি মানে হচ্ছে মানুষ। নি মানে কি? মানুষ বা মানব। তাহলে এখানে মেইনলি যেটা বোঝানো হয়েছে যে মানুষের গোষ্ঠী বা মানব গোষ্ঠী। তাহলে মানুষের গোষ্ঠী বা কি মানব গোষ্ঠীর কথা বলা হয়েছে। তাহলে মানুষের গোষ্ঠী বা মানব গোষ্ঠী হচ্ছে রেস। তাহলে রেস শব্দটির অর্থ নৃগোষ্ঠী। আর এই যে অধ্যায়টা আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা হচ্ছে অ্যানথ্রোপোলজির অধ্যায়। তাহলে রেস বা নৃগোষ্ঠী নিয়ে কোন বিজ্ঞানে বেশি আলোচনা হয়, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজিকে বাংলায়, অ্যানথ্রোপোলজির অর্থ হচ্ছে নৃবিজ্ঞান আর কি। কি বিজ্ঞান? এটা তোমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে পড়ার কথা, নৃবিজ্ঞান। এটাকে বাংলায় দুইটা শব্দ পায়, এটা হচ্ছে অ্যানথ্রোপোস আর একটা হচ্ছে লগোস। অ্যানথ্রোপোস অর্থ হচ্ছে কি? অ্যানথ্রোপোস অর্থ হচ্ছে মানুষ বা নি, আর লগোস অর্থ হচ্ছে বিজ্ঞান। তাহলে এই অধ্যায়টা মূলত মানুষ সম্পর্কিত যে বিজ্ঞানটা আছে আমাদের, সেই বিজ্ঞান নৃবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। অলরেডি আমাদের সাথে ফরহাদিয়া প্রভা যুক্ত আছে, আমাতুল্লাহ রিশা। স্যার আরেকবার শুরু থেকে বলেন, এখন ক্লাসে আসলাম। আচ্ছা, এভাবে যদি একজন ক্লাসে আসে তাহলে আমার সারাদিন বলতে হবে। এই ইতালিয়ান রাজ্য থেকে রেস শব্দের উৎপত্তি হয়েছে। রেস নৃগোষ্ঠী বাংলায়, আর রেস শব্দটা ব্যবহারকে নিষিদ্ধ করেছে বা হচ্ছে কমিয়ে আনার কথা বলেছে এই ইউনেস্কো, যেটা আমরা সংস্কৃতি ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সংস্থা বলে জানি জাতিসংঘের। এই ইউনেস্কো 1950 সালে বলতেছে না, আপনারা এই রেস শব্দটা ব্যবহার করিয়েন না, এটা দ্বারা বর্ণবাদকে নির্দেশ করে, সুতরাং আপনারা ব্যবহার করেন এথনিক কমিউনিটি। এরপর থেকে এথনিক কমিউনিটির ব্যবহার শুরু হয়েছে। আর এই অধ্যায়টা যেটা পড়াচ্ছি, এটা হচ্ছে নৃবিজ্ঞানের একটা অধ্যায়। এই নৃবিজ্ঞানের অধ্যায় বলে এটাকে আমি দেখাইছি। এখানে নৃবিজ্ঞানকে বাংলায় দুইটা শব্দ, এন্থ্রোপোস এবং হচ্ছে লগোস। এই নৃবিজ্ঞানের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষের অতীত বিষয়বস্তু বা মানুষের জৈবিক বিষয়বস্তু বা মানুষের সাংস্কৃতিক বিষয়বস্তু বা মানুষের যে ভাষাতাত্ত্বিক বিষয়বস্তু, এগুলো নৃবিজ্ঞানের আলোচনার মধ্যে আসে। তো মানুষের যে জৈবিক বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তু নিয়ে এই নৃবিজ্ঞান এই নৃগোষ্ঠীর বিষয়টা আলোচনা করছে। নৃগোষ্ঠী কি সেটার সংজ্ঞায় আমরা এখন আলোচনা করব। সংজ্ঞা, কারা কি বলছে সেই সংজ্ঞা আমরা এখন জানার চেষ্টা করব। ওকে স্যার, এটা কি অ্যাডমিশন সিকারদের জন্য? আচ্ছা, অ্যাডমিশন সিকারদের জন্য, যারা ন্যাশনালে পরীক্ষা দিবে তাদের জন্য দরকার আছে। ন্যাশনালে না দিলে এটার জন্য দরকার নাই, ঠিক আছে? ন্যাশনালে যেহেতু এখন প্রশ্ন প্যাটার্ন তোমরা জানো নিশ্চয়ই, যে ন্যাশনালে বাংলা 20, ইংলিশে 20, অন্যদিকে তোমার বাংলাদেশ বিষয়াবলী বাংলা জিকে, হ্যাঁ বাংলা জিকে 10, অন্যদিকে তোমার 10 না 20 এটা, হ্যাঁ। আর হচ্ছে কি এই যে তোমার সাবজেক্টিভ মানে হচ্ছে যে সাবজেক্টে পড়াশোনা করছে সেখান থেকে 40, 4টা বিষয় থেকে 40, 10 নাম্বার করে। আচ্ছা, এটা জাস্ট অ্যাডমিশন সিকার যারা আছে তাদের জন্য বললাম। আমরা সংজ্ঞায় যাই, যে এই যে নৃগোষ্ঠীর সংজ্ঞায় কে কি বলছে সেটাই আমরা হচ্ছে এখন জানার চেষ্টা করব। যে নৃগোষ্ঠী হচ্ছে যে তোমার এমন একটা, এই যে আমরা শেপারের ক্ষেত্রে যেটা জানি, শেপার মানে শেপারের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। সংজ্ঞার ক্ষেত্রে শেপার যে কথা বলছে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তিনি বলছে যে নৃগোষ্ঠীর ক্ষেত্রে তিনি কি বলছে, যে নৃগোষ্ঠী হলো একটি দল যারা অন্যদের থেকে আবশ্যিক শারীরিকভাবে ভিন্নতার কারণে আলাদা। অর্থাৎ হচ্ছে আমরা যেটা লিখতে পারি, নৃগোষ্ঠী, তোমরাও লিখে নাও এটা, নৃগোষ্ঠী একটি দল, নৃগোষ্ঠী একটি কি দল যারা অন্যদের থেকে, হ্যাঁ অন্যদের থেকে আবশ্যিক শারীরিক
ভিন্নতার কারণে আলাদা। এটা হচ্ছে জাস্ট একটা সংজ্ঞা, এত মানে এটাকে যে একদম বেশি বুঝতে হবে এরকম না, জাস্ট সিম্পল ভাবে আমরা একটু বুঝি। নৃগোষ্ঠী মানে একটা দল। কিসের দল? মানুষের দল। এবং তাদের ক্ষেত্রে অন্যদের থেকে আবশ্যিক শারীরিক ভিন্নতা। তাহলে নৃগোষ্ঠী মানে শারীরিক ভিন্নতার ব্যাপারটা আছে, নৃগোষ্ঠীর ক্ষেত্রে শারীরিক ভিন্নতার ব্যাপারটা আছে। টেইলরও এই সেম কথা বলছে। টেইলরের একটা বই আছে, তোমরা টেইলর ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি। অন্যদিকে অধ্যাপক কিসিং, তোমরা নাম শুনে থাকবে। আমি এটার টেইলরের ডিকশনারি অফ, তোমরা এটা মনে রাখবা, পরীক্ষায় এটা আসে অনেক সময়। ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি বইটা কার? পরীক্ষায় এটা অ্যানথ্রোপোলজি এই বইটা কার? এটা হচ্ছে টেইলরের। অন্যদিকে অধ্যাপক কিসিং, হ্যাঁ, অধ্যাপক কিসিং যেটা, তিনি একটা বই লিখছে, বইটার নাম হচ্ছে কালচারাল অ্যানথ্রোপোলজি। কালচারাল অ্যানথ্রোপোলজি। তাহলে কালচারাল অ্যানথ্রোপোলজি যেটা, এটা হচ্ছে যে অধ্যাপক কিসিং এর। এই দুটো বই মনে রাখবা। তাহলে সংজ্ঞায় আমি বলছি শেফারের সংজ্ঞাটা, বইয়ের মনের কথা বলছি টেইলর আর কিসিং এর দুইটা বই। তোমাদের বুঝতে কোথাও সমস্যা হইলে আমাকে বলবা, ঠিক আছে? ওকে স্যার, বইয়ে 35টার মতো নৃগোষ্ঠীর নাম, তাদের জেলা, আদিবাসী নাম, জনসংখ্যা আছে, এগুলো কি মুখস্থ করতে হবে? কি পড়তে হবে সেটা আমি তোমাদেরকে এখানেই বলবো, ঠিক আছে? কি পড়তে হবে সেটা এখানেই বলবো, যা পড়াচ্ছি তাই পড়ো, এটাই হবে, ঠিক আছে? ওকে, আমাদের সাথে স্মৃতি যুক্ত হয়েছে, বেশ কয়েকজন বন্ধুকে মেনশন করেছে, ভেরি গুড। এবং হচ্ছে আমাতুল্লাহ রিশা যেটা বলছে সেটা হচ্ছে তুমি আগে ক্লাসটা দেখো, বুঝো, কিভাবে সহজ হয়ে যায় সেটা আমি তোমাদেরকে এখানে দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা নৃগোষ্ঠীর ক্ষেত্রে এই যে সংজ্ঞাটা বললাম, এটা হচ্ছে শেফারের সংজ্ঞা। শেফার বলছে যে কি, যে তোমার নৃগোষ্ঠীর ক্ষেত্রে বলতেছে যে একটি দল যারা অন্যদের থেকে আবশ্যিক শারীরিক ভিন্নতার কারণে আলাদা, এই যে কথাটা বলছে। এবার টেইলর বলতেছে কি ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি, এটা টেইলরের বই। কেসিং এর যে বইটা সেটা হচ্ছে তোমার কালচারাল অ্যানথ্রোপোলজি। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। এখন আসি আমাদের যে ফাইল, সেই ফাইলে আমরা যাই। দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে তাদেরকে প্রধানত 4টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে? 4টা ভাগে ভাগ করা হয়। সাধারণত ওই যে জৈবিক বৈশিষ্ট্যের উপর, মানে দৈহিক শারীরিক গঠনের উপর ভিত্তি করে প্রধান 4টা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, সাউন্ড প্রবলেম। আচ্ছা স্যার, সাউন্ড একটা আসতেছে। আচ্ছা, কি সাউন্ড আসতেছে আমি তো বুঝতেছি না, কিসের সাউন্ড আসতেছে? সাউন্ডটা কিসের আমি একটু দেখি। আচ্ছা, আমি দেখতেছি। এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা বলো তো? এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা বলো? হ্যাঁ, এখন ঠিক আছে কিনা বলো। যদি ঠিক থাকে তাহলে আমরা আবার ক্লাসে চলে যাব। কানে লাগতেছে সাউন্ডটা। আচ্ছা, সরি, আই এম সো সরি। এটার জন্য একটু দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু খেয়াল করো, হ্যাঁ? বিশেষ করে এই যে 4টা নরগোষ্ঠী বা মানব গোষ্ঠীর মধ্যে 4টা বললাম যে পৃথিবীতে যত মানুষ আছে, এখন ঠিক আছে?
ঠিক আছে কিনা বলো। হ্যাঁ, আচ্ছা এখন ঠিক আছে, ওকে। তাহলে দেখো, পৃথিবীতে যত মানুষ আছে তাদেরকে প্রধান 4টি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? 4টি ভাগে। আমি তাহলে তোমাদেরকে সেই 4টি ভাগ দেখাই। তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে 4 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ককেশিয়েট। তাহলে মানব গোষ্ঠী বা নরগোষ্ঠী কয় ভাগে বিভক্ত পৃথিবীতে? এই যে তো মানব গোষ্ঠী বা নরগোষ্ঠী 4 ভাগে বিভক্ত। এক, ককেশয়েড। হ্যাঁ, লিখে রাখো তোমরা এগুলা। ককেশয়েড। 2, মঙ্গলয়েড। এরপরে আছে হচ্ছে 3, নিগ্রোয়েড। 4, অস্ট্রালয়েড। তাহলে দেখো, এই যে আমরা 4 ধরনের নরগোষ্ঠীর কথা বললাম, এই 4 ধরনের নরগোষ্ঠী হচ্ছে যে পৃথিবীতে এক্সিস্ট করে বা আছে। তার মানে সকল মানুষকে এই 4 ভাগের মধ্যে ফেলা হয়। কিসের উপর ভিত্তি করে? এগুলো হচ্ছে জৈবিক বা দৈহিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। জৈবিক বা দৈহিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তাহলে ধরো, আমাদের যে দৈহিক বৈশিষ্ট্য রয়েছে সেই দৈহিক বা জৈবিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই 4 ভাগে ভাগ করা হয়। ককেশিয়েট কারা, মঙ্গোলয়েড কারা, নিগ্রোয়েড কারা, অস্ট্রালয়েড কারা, সেটাই আমরা এখন পিডিএফ থেকে জানবো। প্রথমে দেখো, ককেশিয়েট আমি সংক্ষেপে বলি তোমাদেরকে, এটা সাদা। এরা হচ্ছে উজ্জ্বল বাদামি বর্ণের। উজ্জ্বল বাদামি বর্ণের, অর্থাৎ এরপরে এরা হচ্ছে কালো বর্ণের। আর এদের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে শ্যামলা বর্ণের, অর্থাৎ আমরা নিজেরাই। এখানে খেয়াল করো, সাধারণত চুল, চুকের গঠন, মনির রং, নাক, ঠোঁট, চিবুক, মাথার আকৃতি ও গঠন, দৈহিক উচ্চতা ও ইত্যাদির ভিত্তিতে পৃথিবীর মানুষকে 4টি নরগোষ্ঠীতে ভাগ করা হয়। এই 4টি নরগোষ্ঠী হচ্ছে ককেশয়েড, তারপরে হচ্ছে মঙ্গোলীয়, নিগ্রো, অস্ট্রালয়েড। আমরা এগুলো পড়বো। এই যে এখানে যেগুলো আমি বলছি এগুলো একবার পড়বো, আমরা পড়ে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ককেশয়েড কারা? ককেশয়েড মানে হচ্ছে যারা সাদা বর্ণের, পূর্ব ভারতীয়, ভূমধ্যসাগরীয়, আলফাইন, আর্মানয়েড, নর্ডিক, দিনারীয়, পলিনেশীয় ইত্যাদি, যেখানে সাদা চামড়া, চুল কুকরানো, দেহ লোমাবৃত, নাক পাতলা ও উন্নত, ঠোঁট পাতলা। বিশেষ করে ইউরোপ আমেরিকায় যারা বসবাস করে তাদের মধ্যে এই ধরনের নরগোষ্ঠী লক্ষ্য করা যায়। আয়েশা আক্তার যুক্ত হয়েছেন আমাদের সাথে। তাহলে দেখো, এই ককেশয়েডরা হচ্ছে কারা? যারা মূলত এই যে বিভিন্ন শারীরিক গঠন, মানে এই যে এখানে যেগুলো বলছে, গায়ের রং হচ্ছে সাদা, এইগুলোই মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে এখান থেকে কি পড়বা? এখান থেকে পড়বা হচ্ছে ককেশয়েডদের শারীরিক বৈশিষ্ট্য অবশ্যই পড়বা। এবং এই যে তোমাদের বললাম, এই যে চুলের গঠন, তারপরে দেহ লোমাবৃত, এগুলো তোমরা নোট করে ফেলো, পড়ার সাথে সাথে নোট করে ফেলো। হ্যাঁ, পড়ার সাথে সাথে নোট করে ফেলো। ওকে, পড়ার সাথে সাথে নোট করে ফেলো, দ্রুত নোট করে ফেলো, যাতে হচ্ছে তোমাদের পড়তে অসুবিধা না হয়। এরপরে আছে হচ্ছে মঙ্গোলীয়। মঙ্গোলীয় কারা? মঙ্গোলীয় বলতে এখানে এশীয় মঙ্গোলীয় আছে, আমেরিকান ইন্ডিয়ান আছে, ওশেনীয় মঙ্গোলীয় আছে। এদের গায়ের রং কেমন? এদের গায়ের রং হচ্ছে উজ্জ্বল শ্যামলা বর্ণের। এই যে বললাম উজ্জ্বল বাদামি বা শ্যামলা বর্ণের। অন্যদিকে এদের চুল কালো বা খুব গাঢ় বাদামি, কালো বা বাদামি চোখ, নাক মোটা, কিছুটা উন্নত হয়ে থাকে, অর্থাৎ কিছুটা উন্নত হয়ে থাকে নাক। তাহলে এটা হচ্ছে ককেশীয়দের পরে যে মঙ্গোলীয় যারা আছে তাদের। তাহলে মঙ্গোলীয় কারা? মঙ্গোলীয় হচ্ছে যারা বিশেষ করে এই যে উজ্জ্বল শ্যামলা বর্ণের এবং যারা চুলের রং কালো, খুব গাঢ় বাদামি, কালো বা বাদামি চোখ, যাদের নাক মোটা এবং কিছুটা উন্নত প্রকৃতির। মঙ্গোলীয় নরগোষ্ঠীর মানুষ মধ্য, উত্তর ও পূর্ব এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকায় কিছু অঞ্চলে বাস করে। এই যে মঙ্গোলীয় মানুষেরা এই বিভিন্ন অঞ্চলে কি করে? বাস করে। আবার বলছি যে মঙ্গোলীয়দের বিষয়ে এই তথ্যগুলো দেখো। মঙ্গোলীয় নরগোষ্ঠীর মধ্যে মধ্য, উত্তর পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে কি করে? বাস করে। তাহলে বিশেষ করে আমাদের মনে রাখতে হবে কি? দৈহিক বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। 3 নম্বরে যাই আমরা নিগ্রোদের বিষয়ে।
নিগ্রোদের গায়ের বৈশিষ্ট্য কিরকম? যে আমরা তো জানি তাদের গায়ের রং কালো, চুল পশমি, নাক প্রশস্ত মানে নাক মোটা। তাহলে আমরা এখান থেকে গায়ের পাতলা চুল লক্ষণীয়, গায়ের পাতলা চুল লক্ষণীয়। আর অন্যদিকে অস্ট্রালয়েড কারা? অস্ট্রালয়েডদের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি? যেমন মাথার চুল ঢেউ কালানো, গায়ে প্রচুর লোম, লম্বা মাথা, প্রশস্ত নাক, কালো বাদামি গায়ের রং। আমরা অর্থাৎ আমাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অস্ট্রালয়েডদের সাথে মিলে। আমরা নিগ্রো নয়, আমরা ককেশীয় নয়, আমরা মঙ্গোলীয় নয়। অর্থাৎ আমরা বলতে আমরা বাঙালিদের কথা বলছি। আর বাংলাদেশে যারা পার্বত্য চট্টগ্রামে বাস করে, বিশেষ করে চাকমা, মারমা, গারো, খাসিয়া এরকম যারা আছে, এরা হচ্ছে সবাই মঙ্গোলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত, অর্থাৎ মঙ্গোলয়েড। মঙ্গোলয়েড মানে হচ্ছে ওরাই। তাহলে এই বিষয়গুলো তোমরা একটু লাইভটা শেয়ার করো। যদি শেয়ার না করো তাহলে হচ্ছে ওই যে কন্টেস্টের আমাদের যে কম্পিটিশন যেটা হচ্ছে সেটার মধ্যে পুরস্কার জিততে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি হচ্ছে বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের বিষয়ে। তাহলে ভৌগোলিক ভাবে আমরা যেটা জানলাম যে ভৌগোলিক ভাবে প্রত্যেকটা নরগোষ্ঠী আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা জায়গায় বসবাস করে, তাদের দৈহিক বৈশিষ্ট্য আলাদা। বিশেষ করে ককেশীয়দের দৈহিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে তারা সাদা বর্ণের, গায়ের রং কি উজ্জ্বল সাদা বর্ণের, এবং তারা দৈহিকভাবে উচ্চতা সম্পন্ন এবং তাদের নাক ঠোঁট পাতলা কিছুটা উন্নত। এরপরে আমাদের আলোচনার মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে বিশেষ করে নরগোষ্ঠী বা নৃগোষ্ঠী। আমি হোয়াইট বোর্ডটা কোথায় গেছে? আচ্ছা দেখো, এখন আসি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিষয়ে। আমরা নৃগোষ্ঠীর বিষয়টা জানলাম, আমরা এতক্ষণ ধরে যেটা জানলাম সেটা হচ্ছে নৃগোষ্ঠী। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। হ্যাঁ, এখন আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানবো। তাহলে নৃগোষ্ঠীর ধারণা আমাদের ক্লিয়ার। তাহলে নৃগোষ্ঠী কয়টা? নৃগোষ্ঠী হচ্ছে 4 ধরনের, যাদের মধ্যে কি রয়েছে? দৈহিক মিল রয়েছে, দৈহিক বৈশিষ্ট্যগত কি রয়েছে? মিল রয়েছে। আমরা এখন যাদের বিষয়ে জানবো তারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। মনে রাখবা তোমাদের বইয়ের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু তথ্য ভুল আছে। প্রথম ভুল হচ্ছে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে বর্তমানে 50টা। তাহলে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী কয়টা? বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে 50টা, 50টি, মনে থাকবে। এবং সবচেয়ে বৃহৎ, হ্যাঁ সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে চাকমারা। সংখ্যায়, কিসে? সংখ্যার দিক থেকে তারা সবচেয়ে বড়। এরপরে হচ্ছে দ্বিতীয় বৃহৎ যেটা সেটা হচ্ছে মারমারা। সবচেয়ে বেশি বাস করে কোথায়? সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে পার্বত্য চট্টগ্রাম। তাহলে সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে পার্বত্য চট্টগ্রাম। তাহলে কি জানলাম? আমরা জানলাম যে ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে 50টি, সবচেয়ে বড় হচ্ছে চাকমা, দ্বিতীয় হচ্ছে মারমা, সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে পার্বত্য চট্টগ্রামে। আচ্ছা, লেখাগুলো একটু তোমাদের কষ্ট করে বুঝতে হবে। আমি আসলে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি না সচরাচর, এই জন্য আমার লেখাগুলো একটু এলোমেলো ভাবে আমি লিখলাম আর কি। হ্যাঁ, তোমরা একটু সাজিয়ে গুছিয়ে তোমাদের খাতায় লিখো। তাহলে আমরা কি তথ্যগুলো যেগুলো আমরা লিখলাম এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে সবচেয়ে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে কারা? চাকমারা। এরপরে বললাম যে মারমাদের বিষয়ে। তো আমাদের বইয়ের মধ্যে মানে আমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ের মধ্যে আমাদের অধ্যায় আছে হচ্ছে যে তোমার 4র্থ অধ্যায়ে যে টপিক গুলো আছে সেই টপিকের মধ্যে অলমোস্ট 8টা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে বলা আছে। যেহেতু আমাদের এই ক্লাসটা প্রথম, সমাজবিজ্ঞানের মাস্টার উইকের প্রথম ক্লাস, এই আজকের ক্লাসে আমরা আসলে কি জানবো? আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে প্রথম অধ্যায়টা, মানে প্রথম অধ্যায়ের একটা পার্ট, মানে 4র্থ অধ্যায়ের একটা পার্ট। হ্যাঁ, প্রথম ক্লাসে 4র্থ অধ্যায়ের একটা পার্ট আমরা জানবো, যার কারণে আমরা চাকমাদের বিষয়ে জানবো আজকে, গারোদের বিষয়ে জানবো এবং সাথে সাঁওতালদের বিষয়ে জানবো, এবং এর পাশাপাশি হচ্ছে আমরা মণিপুরীদের বিষয়ে জানবো। তাহলে এগুলো জানার জন্য আমাদের কি করতে হবে জানো? আমরা যে খাতা
মানে যে খাতা আমাদের হাতে আছে সেই খাতাটাকে আমরা ল্যান্ডস্কেপে নিব, মানে এইভাবে নিব। হ্যাঁ, লম্বাভাবে না নিয়ে আমরা এই ল্যান্ডস্কেপে নিব। আমরা এখানে হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে যে তথ্যগুলো আমি বলবো সেগুলো তোমরা এখানে বাই সিরিয়ালি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এরপরে আমি তোমাদেরকে এখানে 4টা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে লিখাবো পর্যায়ক্রমিক ভাবে। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের খাতা আমরা এই ল্যান্ডস্কেপে নিব, যেভাবে বোর্ডটা আছে এইভাবে নাও। এখন আমরা শুরু করি তাহলে, কেমন? তাহলে আমরা প্রথমে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানতেছি। ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাহলে প্রথম তথ্য হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। লিখো, সবাই লিখো, যারা ক্লাসে আসছো সবাই খাতা নিয়ে লিখো, কারণ এগুলো তোমরা কোথাও পাবে না। দ্বিতীয়ত হচ্ছে নৃগোষ্ঠীগত পরিচয়। নৃগোষ্ঠীগত পরিচয়। এরপরে আছে হচ্ছে পরিবার ব্যবস্থা। পরিবার ব্যবস্থা। পরিবার ব্যবস্থা। এরপরে আছে হচ্ছে ধর্ম। এরপরে আছে হচ্ছে উৎসব। ধর্মের পরে কি আছে? ধর্মের পরে আছে হচ্ছে উৎসব, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। উৎসবের পরে আছে হচ্ছে ভাষা। যে তথ্যগুলো লিখাচ্ছি সেগুলো তোমরা একটু লিখে ফেলো, কেমন? সবাই লিখো, সবাই। ধর্ম, উৎসব, ভাষা, পরিবার ব্যবস্থা লিখলাম। এর পাশাপাশি হচ্ছে বিবাহ ব্যবস্থা। এরপরে আছে হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস। এরপরে আছে জীবিকা। জীবিকা, হ্যাঁ। এরপরে আছে বাসস্থান। তাহলে আমরা এখানে মেইনলি আজকে 4টা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা জানবো হচ্ছে কাদের বিষয়ে? আমরা প্রথমে জানবো হচ্ছে যে তোমার চাকমাদের বিষয়ে। কার বিষয়ে? চাকমাদের বিষয়ে আমরা জানবো। লিখো চাকমা। তাহলে কাদের বিষয়ে জানতেছি? চাকমা। এরা হচ্ছে মঙ্গোলয়েড। এরা কি? মঙ্গোলয়েড। তোমরা দ্রুত লিখে ফেলো, কেমন? দ্রুত লিখে ফেলো যারা লাইভে আছো। আমরা এখানে অলমোস্ট 10টা তথ্য লিখলাম, ঠিক আছে? পরিবার ব্যবস্থা হচ্ছে চাকমাদের পিতৃতান্ত্রিক। আমি এই পাশে এসে লিখতেছি যাতে তোমরা সহজে দেখতে পাও। পিতৃতান্ত্রিক। ধর্ম হচ্ছে বৌদ্ধ। উৎসব হচ্ছে বিজু। ভাষা হচ্ছে তিবেতু ভাষা। এবং এদের বিবাহ ব্যবস্থা হচ্ছে যে তোমার তাদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে প্যারালাল কাজিনকে বিয়ে করা যায় না। প্যারালাল কাজিন বিবাহ করাটা তাদের জন্য, মানে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তো চাকমাদের ক্ষেত্রে তাহলে বললাম যে সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে যে বিষয়টা বললাম। এরপরে পারিবারিক ক্ষেত্রে পিতৃতান্ত্রিক। এরা পিতৃতান্ত্রিক। লিখে বলো, তোমরা দ্রুত লিখে বলো, লেখা শেষ হলে আমাকে বলবা। হ্যাঁ, তবে তারা ওই যে চাচাতো ভাই বোনদের মধ্যে, চাচাতো ভাই বোনদের মধ্যে বিবাহ হয় না। অর্থাৎ প্যারালাল কাজিনদের মধ্যে বিবাহ হয়, বাট চাচাতো বোনদের মধ্যে বিবাহ, চাচাতো ভাই বোন বিবাহ নিষিদ্ধ। আমি এখানে ছোট করে লিখলাম বিবাহ কি? নিষিদ্ধ। যেহেতু আমরা এখানে 4টা লিখবো। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে এরা ওই যে বাঁশকুড়ল আছে না, বাঁশকুড়ল, তোমরা নাম শুনছো কিনা জানি না, বাঁশকুড়ল। এরপরে হচ্ছে যারা চিনো না তাদেরকে বলবো এটা বাঁশকুড়লটাও বলবো। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তারা মদ, নাপ্পি এগুলো তারা খেয়ে থাকে।
অন্যদিকে জীবিকার ক্ষেত্রে তারা জুম চাষ করে থাকে, জুম চাষ বা কৃষি কাজ করে থাকে। আর তাদের বাসস্থান হচ্ছে পার্বত্য 3 জেলা, পার্বত্য, চট্টগ্রাম। লেখা তোমরা না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা। আচ্ছা, বাঁশকুড়ুলটা কি আমি বলি। বাঁশকুড়ুল হচ্ছে ওই কচি বাঁশ, কচি বাঁশ বুঝো তো? কচি বাঁশ মানে হচ্ছে যে বাঁশগুলো সবে মাটি থেকে বের হয়েছে, নরম, সেরকম বাঁশকে কচি বাঁশ বলে। তাহলে চাকমাদের বিষয়ে আমাদের 10টা তত্ত্ব আমাদের জানা শেষ। চাকমাদের পরে আমরা জানতেছি এখন সাঁওতালদের বিষয়ে। সাঁওতালরা, চাকমাদের পরে গারোদের বিষয়ে, চাকমাদের পরে গারোদের বিষয়ে আমরা জানি। সাঁওতালরা পরবর্তীতে জানতে পারবো। চাকমাদের পরে গারো, এরাও মঙ্গোলয়েড। এরাও কি মঙ্গোলয়েড, এরাও মাতৃতান্ত্রিক। দেখো, গারো আর খাসিয়া ছাড়া বাংলাদেশে প্রায় ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে পিতৃতান্ত্রিক, গারোরা মাতৃতান্ত্রিক। এদের যে মানে ধর্ম, সেই ধর্মটা হচ্ছে ঐতিহ্যবাহী ধর্ম, হচ্ছে সাংসারিক ঐতিহ্যবাহী ধর্ম, যেটার নাম বলছে কি সাংসারিক, সাংসারিক। তাহলে গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম হচ্ছে সাংসারিক। ওকে, গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম হচ্ছে কি সাংসারিক। এবং এদের যে উৎসবের নাম হচ্ছে ওয়ানগালা, ওয়ানগালা। এটা হচ্ছে তাদের অন্যতম বড় উৎসব। তারা যে ভাষা ব্যবহার করে, তারা গারোরা নিজেদেরকে মান্দি বলে। কি বলে? গারোরা নিজেদেরকে মান্দি বলে। মান্দি মানে হচ্ছে মানুষ। মান্দি মানে কি? মান্দি মানে হচ্ছে মানুষ। আর আসিক মান্দি মানে হচ্ছে পাহাড়ের মানুষ। তাহলে গারোদের ক্ষেত্রে আমরা বললাম যে উৎসবের ক্ষেত্রে তারা ওয়ানগালা উৎসব পালন করে। আর ভাষার ক্ষেত্রে তারা বললাম যে তারা বিশেষ করে যে ভাষাটা ব্যবহার করে সেটা হচ্ছে যে তোমার মান্দি ভাষা, অর্থাৎ আসিক মান্দি এবং কুসিক মান্দি। তাহলে ভাষার ক্ষেত্রে আমরা মান্দি ভাষা হিসেবে তাদের এটা জানি। তাহলে গারোদের স্থানীয় ভাষার নাম কি? এই যে ভাষা হচ্ছে মান্দি ভাষা। আর অন্যদিকে বিবাহ ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে যুগল বিবাহ রীতি বেশি দেখা যায়। হ্যাঁ, এবং তারা হচ্ছে প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ তাদের এখানে। যুগল বিবাহটা হচ্ছে তারা বিশেষ করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, বিশেষ করে তারা যুবক যুবতী পরস্পরকে জানাশোনার মাধ্যমে বিবাহ করে। এটা কাইন্ড অফ হচ্ছে রোমান্টিক ম্যারেজ। তাহলে প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ। কোন বিবাহ নিষিদ্ধ? প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ। ওকে, এরপরে তাদের যে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তারা যে খাবারগুলো তারা খেয়ে থাকে, সেই খাবারগুলোর বিষয়ে আমি তোমাদেরকে বলি যে তারা পাঁচয় বা মদ তারা বিভিন্ন উৎসবে খেয়ে থাকে। পাঁচয় সমান হচ্ছে মদ, এটা তোমরা মনে রাখবা। তারা পাঁচয় বা মদ তারা খেয়ে থাকে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। এবং এর পাশাপাশি তারা যে শুটকি বা নাখাম, হ্যাঁ, শুটকি বা নাখাম, নাখাম মানে হচ্ছে কি? নাখাম মানে হচ্ছে শুটকি। তোমরা শুটকি নিশ্চয়ই শুনেছো, যারা চট্টগ্রামে তারা তো জানবেই। আর যারা বাইরের ডিস্ট্রিক্টে আছে, যে শুটকি মানে হচ্ছে শুকনো মাছ, মাছকে শুকানো হলে যে এটা হয় সেটা হচ্ছে শুটকি। এরা ঐতিহ্যগতভাবে কৃষি কাজ করে। ঐতিহ্যগতভাবেই কি কাজ করে? কৃষি কাজ। তবে এখন অনেক গারোরা বিভিন্ন পেশায় নিযুক্ত হচ্ছে। আর বাংলাদেশের যে গারোরা যে সকল এলাকায় বসবাস করে সেটা হচ্ছে ময়মনসিংহ,
ময়মন, আচ্ছা এটা উঠতেছে না, তোমরা লিখে নাও। ময়মনসিংহ, বগুড়া, নেত্রকোনা, লিখে নাও লিখে নাও। ময়মনসিংহ, বগুড়া, নেত্রকোনা। এরপরে হচ্ছে টাঙ্গাইল। ময়মনসিংহ, বগুড়া, নেত্রকোনা এবং টাঙ্গাইল। লিখে নাও, দ্রুত লিখে নাও। ময়মনসিংহ, বগুড়া, নেত্রকোনা এবং টাঙ্গাইল। এরপরে আমরা যেটার বিষয়ে জানবো সেটা হচ্ছে কি গারো সাঁওতাল। সাঁওতালরাও নিজেদেরকে সান্তাল বলে পরিচয় দেয় এবং সাঁওতাল অর্থও মানুষ। এরা হচ্ছে আদি অস্ট্রালয়েড। আদি অস্ট্রালয়েড। তাহলে এদের নরগোষ্ঠীগত পরিচয় কি? আদি অস্ট্রালয়েড। এরা পিতৃতান্ত্রিক। এরা পিতৃতান্ত্রিক। অন্যদিকে এদের যে তোমার ধর্ম, সাঁওতালদের ধর্ম হচ্ছে এখন অনেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। খ্রিস্টান ধর্ম, বেশিরভাগ সাঁওতাল খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলেছে। এবং তাদের যে উৎসব, হ্যাঁ তাদের যে উৎসব সেটার নাম হচ্ছে সোহরাই। সোহরাই। তাহলে সোহরাই কাদের উৎসব? সোহরাই হচ্ছে যে সাঁওতালদের উৎসব। ভাষা, ভাষা হচ্ছে অস্ট্রো এশীয় ভাষা। অস্ট্রো এশীয় ভাষা। যেহেতু তারা অস্ট্রালয়েড, অস্ট্রো এশীয় ভাষাই তারা ব্যবহার করে। এবং তাদের মধ্যে বহির্বিবাহ হয়, মানে প্যারালাল কাজিন বিবাহ বা হচ্ছে তোমার গোষ্ঠীর ভিতরে বিয়ে তারা করে না, বহির্বিবাহ। এরপরে তাদের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যেটা আমরা দেখি, যেমন ধরো সাং এবং হারিয়া। সাং মানে হচ্ছে মিষ্টি আলু, আর হারিয়া মানে কি? তাহলে সাং মানে কি? মিষ্টি আলু, আর হারিয়া মানে হচ্ছে মদ। এই দুটো শব্দ মনে রাখবা। হারিয়া মানে কি? মদ। তারাও ওই অন্যদের মতো কৃষি কাজ করে। কৃষি কাজ, জীবিকার ক্ষেত্রে তারাও অন্যদের মতো কি কাজ করে? কৃষি কাজ করে। না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা। ওকে, ভেরি গুড। আয়েশা রেসপন্স করছে, রাত্রি রেসপন্স করছে। রাত্রি একদম প্রথম থেকে ছিল। আনিকা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আনিকা আমাদের সাথে আছেন। তো এরপর আরেকটা বিষয় হচ্ছে এখানে, তাহলে বললাম যে কৃষি কাজ করে থাকেন এবং তাদের যে বাসস্থান, বাসস্থানেরটা আমাদেরকে জানতে হবে। তোমরা একটু বাসস্থানটা লিখে ফেলো, যে মণিপুরী সাঁওতালদের বাসস্থান হচ্ছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, মৌলভীবাজার। লিখো রংপুর, দিনাজপুর, রাজশাহী, মৌলভীবাজার। যারা খাতা নিয়ে বসছো রংপুর লিখো, দিনাজপুর, রাজশাহী এবং হচ্ছে মৌলভীবাজার। এই কয়টা, তাহলে রংপুর, দিনাজপুর, রাজশাহী এবং কি মৌলভীবাজার, এগুলোই হচ্ছে মূলত কাদের বসবাস? এইসব এলাকায় মূলত সাঁওতালদের বসবাস। এবার আমরা যাব মণিপুরীদের বিষয়ে। আচ্ছা, যুগল বিবাহটা আরেকবার বলেন। যুগল বিবাহ মানে এক ধরনের ওই যে রোমান্টিক ম্যারেজ। যেটা রোমান্টিক ম্যারেজ মানে কিরকম, যে যুগল বিবাহ মানে হচ্ছে যেখানে নারী এবং পুরুষ তারা আগে থেকেই পরিচিত এবং তারা একত্রে আগে থেকেই হচ্ছে পরস্পরের সাথে যোগাযোগ ছিল, সেরকম। এগুলো মাতৃতান্ত্রিক পরিবারগুলোতে সেটা দেখা যায়, বিশেষ করে যেই দেশেই হোক, বাংলাদেশ হোক বা থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া, যেই দেশগুলোতে মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা আছে সেখানে পুরুষরা বিশেষ করে নারীদের সাথে পূর্ব পরিচিত থাকে এবং তারা পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এবার আসি হচ্ছে তোমার মণিপুরীদের বিষয়ে, লাস্ট ওয়ান, আজকের ক্লাসের লাস্ট ওয়ান। হ্যাঁ, তোমরা যারা ফাইনাল পর্যন্ত থাকছো তোমরা নিশ্চয়ই এই নোটটা শেয়ার করবা। কোথায়? তোমাদের গ্রুপে। হ্যাঁ, তোমাদের আমাদের পড়ালেখার যে গ্রুপ আছে ওই গ্রুপে তোমরা অবশ্যই শেয়ার করবা। আচ্ছা, লাস্ট ওয়ান। তার আগে আমরা একটু তোমাদেরকে আমাদের কোর্স সম্পর্কে বলি। আমাদের কোর্সগুলো বলতে যে কোর্সগুলো চলমান রয়েছে সেই কোর্সগুলো সম্পর্কে একটু বলি তোমাদেরকে।
যেমন আমাদের এই যে মাস্টার উইকের যে ক্লাস রুটিন, এই রুটিনটা হচ্ছে এটা, প্রতি রাত 7টা এবং রাত 8টায় প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে। এই ক্লাসগুলো তোমরা করলে অনেক অনেক উপকৃত হবে, যে কারণ হচ্ছে আমরা পড়াবো তোমাদেরকে এমন ভাবে পড়াবো যাতে হচ্ছে তোমরা কোনোভাবেই মানে কি যে স্টুডেন্টের ক্লাসটা করবে সে যাতে উপকৃত হয়। কষ্ট করে ক্লাস করবো, উপকৃত না হইলে তো হইলো না। আমাদের এইচএসসি 27 ব্যাচের জন্য চলছে অ্যাডভান্স ব্যাচ। এখানে একটা সুবিধা হচ্ছে, এই বেসের সুবিধা হচ্ছে কি, কেউ চাইলে একটা সাবজেক্টেও ভর্তি হইতে পারবে, কেউ চাইলে সব সাবজেক্টেও ভর্তি হইতে পারবে। তার মানে হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এরপরে আমাদের আরো যে কোর্স রয়েছে তার মধ্যে হচ্ছে এইচএসসি টেস্ট প্রিপারেশন বেস, যেটা এখানে এই টেস্ট প্রিপারেশন বেস হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা পর্যন্ত এই বেসটা চলবে, এবং এই বেসের পূর্ববর্তী সকল ক্লাস রেকর্ড আছে, এখনো অনেকগুলো ক্লাস বাকি আছে, সেগুলো লাইভে হবে। এবং সেই সাথে যারা অ্যাডমিশন সিকার্স আছে, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্য আমাদের কোর্স রয়েছে। তারাও চাইলে আমাদের পেজের সাথে যোগাযোগ করে সেই কোর্সে ভর্তি হতে পারে। এখানে মেইনলি ইন্টারেটটা দেওয়া হয়েছে কারণ ক্লাসগুলো ইন্টারের জন্য। তো এটা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে বলা। আর আমরা আজকের যে ক্লাস, সেখানে লাস্ট ওয়ান এখন আমরা জানবো, সেটা হচ্ছে মণিপুরীদের। তারাও হচ্ছে মঙ্গলয়াট। মণিপুরীরাও কি মঙ্গলয়াট। অন্যদিকে তারা পিতৃতান্ত্রিক। মনে রাখবা, বাংলাদেশে গারো এবং খাসিয়া ছাড়া বাকি সকল নৃগোষ্ঠী হচ্ছে পিতৃতান্ত্রিক। শেয়ার মেনশন করার জন্য আসলাম স্যার, দোয়া করে দিয়েন যেন ফোনটা পেয়ে যায়। আচ্ছা আনিকা, ইনশাল্লাহ অবশ্যই, নেভার লুজ হোপ, হ্যাঁ, কখনো আশা হারিও না। এবার আসো এখানে, তারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। লিখে ফেলো দ্রুত, হিন্দু ধর্মাবলম্বী। ওকে, তাহলে হিন্দু ধর্ম তাদের। এরপর হচ্ছে তাদের যে ধর্মীয় উৎসব, সেটা হচ্ছে রাস মেলা। এবং এখানে একটা জিনিস লিখে রাখতে হবে, সেটা হচ্ছে তারা নিত্যকে পবিত্র মনে করে। নিত্যকে কি মনে করে? নিত্যকে পবিত্র মনে করে। তাহলে নিত্যকে পবিত্র মনে করে কারা? এটা হচ্ছে মণিপুরীরা। এরপরে ভাষার ক্ষেত্রে তারা যেই ভাষা ব্যবহার করে সেটা হচ্ছে যে তোমার আসিক মান্দি, মানে সরি, এটা হচ্ছে তাদের যে ভাষা, সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে বিশেষ করে মণিপুরীদের ভাষার ক্ষেত্রে একটু আমার মনে করতে পারতেছি না। মণিপুরীরা যে ভাষাটা ব্যবহার করে সেটা হচ্ছে, একটা হচ্ছে মৈতৈ ভাষা। হ্যাঁ, মৈতৈ ভাষা, এই জন্যই মনে করতেছে না, মৈতৈ ভাষা। এখানে মৈতৈ বলতে এখানে 2টা ভাষা আছে, একটা হচ্ছে বিশ্বপ্রিয়া ভাষা এবং আর একটা হচ্ছে মৈতৈ ভাষা। তাহলে ভাষা কয় ধরনের এদের? বিশ্বপ্রিয়া এবং মৈতৈ। বিশেষ করে মৈতৈ ভাষাটাই বেশি আমরা মনে রাখবো। এরাও গোষ্ঠীর ভিতরে বিয়ে করে না, গোষ্ঠীর বাইরে বিয়ে করে, এই কারণে এটাকে বলে বহির্বিবাহ। আর এরা যেটা খায় না সেটা হচ্ছে মাংস খায় না। কারা? যে তোমার মণিপুরীরা মাংস খায় না। এরা নিজেদেরকে নিরামিষভোজী দাবি করে, যদিও তারা নিরামিষভোজী নয় আমার দৃষ্টিতে মনে হয়, কৃষিকাজ। আর এরা কোথায় বাস করে? এই মণিপুরীরা বাস করে হচ্ছে সিলেটের যে তোমার মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, হ্যাঁ, এই অঞ্চলগুলোতে বাস করে। লিখে নাও, এলাকার নাম লিখে নাও, যে মৌলভীবাজার। আচ্ছা, মৌলভীবাজার, বিশ্বপ্রিয়া। হ্যাঁ, বিশ্বপ্রিয়া এবং মৈতৈ 2 ধরনের ভাষা তাদের আছে। তাহলে মৌলভীবাজার, এদের বসবাস কোথায়? রাসমেলা যেটা বললাম, এটা হচ্ছে তারা এক ধরনের উৎসব আয়োজন করে এবং তারা নিত্যকে পবিত্র মনে করে, এবং তারা মনে করে কি, নাচলে সৃষ্টিকর্তা কি হয়? সন্তুষ্ট হয়। ওকে ওকে, তাহলে যে বিষয়টা বললাম, কৃষিকাজের বিষয়টা বোঝা গেছে আশা করি। এবং এখানে যে বাসস্থানের বিষয়টা, বাসস্থানের ক্ষেত্রে মনে রাখবা, বাসস্থানের ক্ষেত্রে আবার বলছি, বাসস্থানের ক্ষেত্রে বিশেষ করে তারা সিলেটের বিভিন্ন জেলা, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ, এই সকল জেলায় বসবাস করে থাকে। তাহলে আমরা আজকে এই যে টোটাল যে আমাদের আলোচনার বিষয়বস্তু, সেটা আমরা জানলাম। আজকের ক্লাসে এই 4টা জানানোর ছিল। এখানে একটা বিষয় আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে যে
গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম কি? গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম হচ্ছে, গারোদের ঐতিহ্যবাহী ধর্ম হচ্ছে সাংসারিক। ঐতিহ্যবাহী ধর্ম কি? সাংসারিক। এটা একটা তত্ত্ব আলাদা করে মনে রাখবা। গারোরা মৃত্যুর পরবর্তী যে জীবন, তারা সেটাকে একটা আলাদা নামে ডাকে। হ্যাঁ, মৃত্যুর পরবর্তী, অর্থাৎ গারোরা মৃত্যুর পরবর্তী যে জীবন, সেটাকে তারা একটু ভিন্নভাবে, অর্থাৎ আত্মাদের দেশ বলে তারা নামকরণ করেছে। সেটা হচ্ছে বিশেষ করে অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে তারা সিকমাংয়ে চলে যায় বলে, মৃত্যুর পরবর্তী জীবনের মানে আত্মাদের দেশ বা মৃত্যুর পরবর্তী জীবন বা আত্মাদের দেশ, এটার নাম হচ্ছে সিকমাং। তাহলে সিকমাং কি? সিকমাং হচ্ছে মৃত্যুর পরবর্তী আত্মাদের দেশ। আর একটা হচ্ছে চাকমা নেতৃত্ব। চাকমা নেতৃত্ব হচ্ছে 3 স্তরে বিভক্ত। একটা হচ্ছে কেন্দ্র, যেটাকে বলে চাকমা সার্কেল। চাকমা সার্কেল, এটার যিনি প্রধান থাকে তাকে বলা হয় রাজা। এরপরে থাকে হচ্ছে গ্রাম বা মৌজা। গ্রাম বা মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। একদম সর্বনিম্ন স্তরে থাকে হচ্ছে আদাম বা পাড়া। আদাম বা পাড়ার প্রধানকে বলা হয় কারবারি। তাহলে চাকমা সার্কেল, গ্রাম বা মৌজা, আদাম বা পাড়া। এই যে দেখো, চাকমা সার্কেল, রাজা, প্রধান হচ্ছে রাজা। এইটা থেকে পরীক্ষায় প্রশ্ন একটা আসবেই। এটা থেকে ভাইয়া পূজা ভালো আছি, পূজা তুমি কি 27 বেসের না 26 বেসের? তুমি ক্লাসে থাকতে আগে আমাদের যে টেস্ট প্রিপারেশন বেস আছে সেখানে মনে হয় ছিলে নাকি? এটা বলো, দেখো যে চাকমা সার্কেল রাজা, গ্রাম বা মৌজা হেডম্যান, আর অন্যদিকে হচ্ছে আদাম বা পাড়া হচ্ছে কারবারি। আশা করি তোমরা এইটুকু ক্লাস তোমরা ভালোভাবে উপভোগ করেছো। আমার আসলে বলার কিছু নাই। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে। তোমাদের জায়গা থেকে তোমরা ক্লাসটা কেমন উপভোগ করেছো জানি না, তবে যারা ক্লাসে ছিলে অবশ্যই অবশ্যই তোমরা চেষ্টা করবা যাতে ক্লাসের যে নোটগুলো তোমরা করেছো সেগুলো আমাদের গ্রুপে শেয়ার করতে। সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং আমাদের 2টা ব্যাচ চলমান রয়েছে, তার একটা হচ্ছে টেস্ট প্রিপারেশন ব্যাচ, আর একটা হচ্ছে অ্যাডভান্স ব্যাচ। অ্যাডভান্স ব্যাচে তোমরা যে কোনো একটা সাবজেক্টেও ভর্তি হতে পারো অথবা কম্বাইন কোর্সে ভর্তি হতে পারো, এবং সেই সাথে টেস্ট প্রিপারেশন ব্যাচ যেটা টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত চলবে বা টেস্ট পরীক্ষা পর্যন্ত চলবে, কিন্তু তুমি লাইফ টাইম এটা দেখতে পারবে, অর্থাৎ এখানে সব ক্লাস থাকবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে।